শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের আপডেট। দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বহুমাত্রিক সংকটে পড়েছিল দেশের শিল্প খাত। গ্যাস বিদ্যুৎ সংকট, বিনিয়োগে ভাটা ও আন্তর্জাতিক বাণিজ্য চাপে ব্যাহত হচ্ছিল উৎপাদন, হ্রাস পায় কর্মসংস্থানও। এমন পরিস্থিতিতে নির্বাচিত সরকারের দিকে তাকিয়েছিলেন উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। অবশেষে বহুল প্রত্যাশিত নির্বাচিত সরকার পেল বাংলাদেশ। ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় বসল বিএনপি সরকার। এবার কি অচলাবস্থা কাটিয়ে উঠতে পারবে শিল্প খাত? প্রত্যাশা এবং সংকটগুলো কোথায়? এসব বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিকেএমের সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। প্রথমে আসতে চাই আপনার কাছে যে বিনিয়োগের একটি দীর্ঘদিন ধরে একটা অচলাবস্থা বা একটি স্থবিরতা ছিল, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় সেটি প্রকট আকার ধারণ করেছে। প্রত্যাশা ছিল আপনাদের এবং আপনাদের বলছিলেন যে আসলে একটি নির্বাচিত সরকার আসলে এই সংকটগুলো কাটিয়ে মানুষ বিনিয়োগে আস্থা ফিরবে। বাস্তবতা কি বলছে এখন? আপনাদের মধ্যে সে আস্থা ফেরা শুরু করেছে কিনা? দেখেন, দীর্ঘদিন যাবতই এই বিনিয়োগটা স্থবির হয়ে আছে এবং এর দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রত্যেকেই আশা করতেছিল যে ঠিক আছে, একটা নির্বাচিত সরকার আসুক, এরপরে তারা ভাববে। এটা একটা যেমন দিক। আর দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় সমস্যা যেই জায়গার কারণে মূলত বিনিয়োগটা স্থবির, সেটা হচ্ছে যে প্রথমত হলো বাংলাদেশে আপনার যে জ্বালানি সংকট একটা বড় বিষয় ছিল। দ্বিতীয়ত হলো ব্যাংকিং খাতের বড় ধরনের সমস্যা বর্তমানে চলছে, কিন্তু যেটার কারণে এক্সিস্টিং অনেক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এবং আরও বন্ধ হওয়ার পথে আছে। তৃতীয়ত হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং চতুর্থত হচ্ছে কাস্টমস এনবিআরের নানা রকমের রং পলিসি বলি বা কাস্টমস কর্মকর্তাদের অসহযোগিতা বা তাদের স্বেচ্ছাচারিতা, এবং এই সমস্ত স্বেচ্ছাচারিতার কারণে এক্সিস্টিং বহু ফ্যাক্টরিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণ কিন্তু সেটাও। এরকম বহু ঘটনা আছে যে কাস্টমসের স্বেচ্ছাচারিতার কারণে ওই ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে গেছে, এরকম বহু ঘটনা আছে। তো এই জিনিসগুলি যদি নতুন সরকার যেহেতু আসছে, একটা নির্বাচিত রাজনৈতিক সরকার আসছে, আমাদের বহুদিনের প্রত্যাশিত সরকার দায়িত্ব নিয়েছেন, এখন আমরা দেখতে চাইব যে এই সরকার কত দ্রুত এই অচল অবস্থাগুলি কাটাবার জন্য পলিসিগুলি সময়োপযোগী বাস্তবমুখী পলিসি দিবেন। তার উপরে নির্ভর করবে আসলে বিনিয়োগ। একটা তো হলো দেশি বিনিয়োগ, আর একটা হচ্ছে বিদেশি বিনিয়োগ। বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হলে যে এখানে নানা রকমের যে সমস্যাগুলি যেমন আছে, তেমনি আগে দেশীয় বিনিয়োগকারীদের একটা স্বস্তির জায়গা দিতে হবে, আদারওয়াইজ বিদেশি বিনিয়োগ আসবে না। কারণ হচ্ছে বিদেশি বিনিয়োগ যতই আসুক না কেন, তারা কিন্তু আগে এসে দেখে বা খোঁজ নেয় যে দেশীয় বিনিয়োগকারীরা ভালো আছে কিনা। তো যখন দেখে যে দেশীয় বিনিয়োগকারীরাই তো ভালো নেই, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না। তো এটা খুব স্বাভাবিক। তারপরে ট্যাক্সেশন পলিসি আছে। এই সমস্ত পলিসির, যেমন এখন বর্তমানে যে ট্যাক্সেশন পলিসি রয়েছে, এটা কমপ্লিটলি বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী। এটা অনেকটা মানে জোর করে ব্যবসায়ীদের টাকা হাতিয়ে নেওয়ার মতো বেআইনি আইন করে এনবিআর এই কাজটা করছে। তো এই জায়গাগুলি যদি ঠিক না হয়, তাহলে বিনিয়োগ আসবে এটা কোনোভাবেই আশা করা যায় না। আর কি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি আপনাদের জরিপে বা আপনাদের হিসাবে বলেছে যে বিকিম এবং বিজিবির যৌথ হিসাবে বলছে যে বাংলাদেশে গত 18 মাসে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আগে পরে এই সময়গুলো মিলে প্রায় 300-র মতো কারখানা বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো বন্ধ হওয়ার কারণগুলো কি ছিল? একই সাথে এগুলোর ভবিষ্যৎ কি দেখছেন? এবং আপনি বলছিলেন যে অনেকগুলো কারখানা আবার বন্ধ হওয়ার পথে বা মুখে রয়েছে। এই পুরো চিত্রটা যদি একটু বলতেন। দেখেন, এই বন্ধ হওয়ার জন্য, এই ফ্যাক্টরিগুলি বন্ধ হওয়ার জন্য আমি যেটা বলবো যে এই মুহূর্তে ব্যাংকিং খাতের যে নানা রকমের রং পলিসি, এটা হলো একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আপনি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু লাভ লস থাকবেই। এখন আপনি যদি ব্যাংকিং পলিসির মধ্যে যদি এরকম ব্যবস্থা নেন যে আপনি এখনই এই দেশটাকে ইউরোপ বানিয়ে ফেলবেন, আমেরিকা বানিয়ে ফেলবেন, তাহলে এখানে
এই ইন্ডাস্ট্রি আরও বন্ধ হবে। কারণ ওয়ার্ল্ডের বেস্ট পলিসি আপনি অ্যাপ্লাই কখন করবেন? যখন এখানে সবগুলি স্মুথ চলছে, ভালো চলছে তখন। তো বাংলাদেশে তো বিগত দিনে যেভাবে ব্যাংক খাতগুলি লুটপাট হয়েছে, সেই লুটপাটের কারণে আজকে 15-16% ইন্টারেস্ট রেট, এবং ওই লুটপাট হয়ে টাকা বিদেশে পাচার হয়েছে, দেশে নাই। দেশে থাকলে কিন্তু অ্যাটলিস্ট ইনভেস্ট হতো, কর্মসংস্থান হতো, এখানে একটা ব্যবসায়িক পরিবেশ হতো। তো টাকাগুলি কিন্তু দেশে নাই। সুতরাং এরকম একটা অবস্থায় যখন ব্যাংকগুলি যখন ওই অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য এখন কঠিন একটা অবস্থান নিয়েছেন, তখন কিন্তু কোনোভাবেই ব্যবসাগুলি আর মানে সুন্দরভাবে স্মুথলি চলতে পারছে না। এখন সিদ্ধান্ত নিতে হবে ব্যাংকগুলি, তারা কি এই টাকা ফেরত চান না চান না। কারণ তারা যদি মনে করেন ইন্ডাস্ট্রিগুলিকে বন্ধ করে দিয়ে মামলা মোকদ্দমা করে টাকা আদায় করবেন, জিন্দিগিতে হবে না, এই টাকা কোনোদিন পাবেন না। তাদেরকে চালু রেখে ব্যবসা করার সুযোগ দিয়ে আস্তে আস্তে তাদের কাছ থেকে টাকাটা উদ্ধার করতে হবে। যেমন মনে করেন অনেক ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায় লস করেছে, নানা কারণে সে ব্যবসার মধ্যে আছে, কিন্তু এখন দেখা গেল যে তাকে ওখানে ওভার ডিউ, ওখানে ওইটা আসে নাই, ওইটা হয় নাই, এই কারণে আপনি তার ফার্দার বিজনেসটা বন্ধ করে দিচ্ছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? তার কাছ থেকে কিন্তু এই যে টাকা শর্টফল যেটা হয়েছে, যে লাইবিলিটিস তৈরি হয়েছে, এই লাইবিলিটিস টাকা কিন্তু সে তার পক্ষে পরিশোধ করা কোনোভাবেই সম্ভব না। তো তাকে এখন যে ব্যবসার মধ্যে আছে তাকে ব্যবসা করার সুযোগ দিয়ে আস্তে আস্তে লাগে 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর টাইম দিয়ে ধীরে ধীরে কার অবস্থান কি পরিমাণ লোড দিলে সে মান্থলি ইনস্টলমেন্ট দিয়ে বের হয়ে আসতে পারবে, সেটা ক্যালকুলেশন করে তাকে ওই অনুযায়ী তাকে দিতে হবে। এখন দেখা গেল যে আপনি তার উপর এমন একটা লোড চাপিয়ে দিলেন, 5 বছরের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে বলে রিশিডিউল করে দিলেন, কোনোভাবেই দেখা গেল তার পক্ষে 5 বছরে সম্ভব না, তার হয়তো 8 বছর লাগবে, 10 বছর লাগবে, 12 বছর লাগবে। তাহলে কার কত বছর লাগবে, কি ব্যবসা, সেখান থেকে কি পরিমাণ রিটার্ন আসতেছে, কত করে নিলে পরে তার পক্ষে এইটা পরিশোধ করা সম্ভব, সেইগুলি বিচার বিশ্লেষণ করে যদি রিশিডিউল দেওয়া হয়, তাহলে যারা ব্যবসায় আছে বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে, যাওয়ার মতো অবস্থা আছে, তারা টিকে থাকতে পারবে। আদারওয়াইজ এই ব্যবসায়ীগুলো কিন্তু যেগুলি বন্ধ হয়েছে তো হয়েছেই, যেগুলি এখনো চলমান আছে তাদেরকে যদি ওইভাবে ফ্যাসিলিটেট করা না হয়, হ্যাঁ ফ্যাসিলিটেট করতে গিয়ে আপনি মনিটরিং রাখবেন, তাতে কোনো সমস্যা নাই, মনিটরিং মধ্যে রেখে তাকে ফ্যাসিলিটেট করতে হবে, করলে হয়তো সে আস্তে আস্তে ফিরে দাঁড়াবে। জনাব হাতেম, আরেকটি বিষয় তো আছেই যে ব্যাংকের যে উচ্চ সুদ হার, সেটির কারণে বিনিয়োগের একটা স্থবিরতা আছে। সেই ক্ষেত্রে আসলে সুযোগ আছে কি ব্যাংক সুদ হার কমানোর? এখন আপনি যদি এতদিন আপনারা নিজেরাই লুটপাট করেছেন, কিভাবে এক ব্যাংকের মালিক যারা আরেক ব্যাংকের থেকে নিয়েছে লোন, আবার ওই ব্যাংকের এই ব্যাংক থেকে দিয়েছে, এইভাবেই কিন্তু সাধারণত অধিকাংশ ক্ষেত্রে লুটপাটটা হয়েছে। প্রকৃত ব্যবসায়ী যারা, তারা নিয়ে টাকা হয়তো লুটপাট করে নাই, টাকা হয়তো সেখানে ব্যবসায় লস করেছে বা কিছু হয়েছে, কিন্তু লুটপাটকারীরা কিন্তু আপনি যদি দেখেন ওখানে ব্যাংকের সাথে জড়িত লোকজনই বেশি। তো সুতরাং সেইটার দায় যদি এখন প্রেজেন্ট যারা বিজনেসে আছে তাদের উপর আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, ইন্টারেস্ট রেট বাড়িয়ে আপনার এইটাকে লস রিকভার করার চেষ্টা করেন, এইটা কোনোদিনই হবে না। কারণ এতে কি হবে, এই ব্যবসাগুলিও কিন্তু আস্তে আস্তে মরে যাবে। তো মরে গেলে তাহলে এই আগেরগুলি তো গেছেই, আর এইগুলিও মরে গেলে তখন দেখা যাবে যে আপনার আর বিজনেসে আর কেউ নাই, এরকম পরিস্থিতি কিন্তু গিয়ে দাঁড়াবে। যা বর্তমান সিচুয়েশন যা চলছে তাতে আমাদের কাছে দিব্যি প্রতীয়মান হচ্ছে। আমরা পরিষ্কার, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, ডেপুটি গভর্নর, ওনাদের সবার সাথেই কথা বলেছি, সেভারাল টাইম কথা বলেছি যে আপনাদেরকে পলিসি মানে ওয়ার্ল্ডের বেস্ট পলিসি অ্যাডপ্ট করলে হবে না, আপনাকে আইসিইউতে এই ইন্ডাস্ট্রি রয়েছে, তাহলে আইসিইউ থেকে রুগীকে বাঁচিয়ে আনতে হলে তাকে যেখানে যার যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্টটা দিতে হবে। এখন সেইটা বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকগুলি সেটা করছে না, বরঞ্চ উল্টা তাকে আরও নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, নানাভাবে তাকে বিজনেস হ্যাম্পার করছে। যেমন আমি যদি বলি, আমার নিজের একটা ঘটনা যদি বলি, আমার $4,53,000 একটা এলসির বিপরীতে ব্যাক টু ব্যাক করতে আমার ব্যাংক 33 দিন ডিলে করছে। পরবর্তী যখন আমাকে ব্যাক টু ব্যাক করে দিল, ততক্ষণে আমি শিপমেন্ট দিতে গিয়ে ফেল করার পর বায়ারকে এই মাল এয়ারে দিতে হয়েছে, যে এয়ার ফ্রেট বায়ার আমার কাছ থেকে $3,60,000, $4,53,000 এয়ার ফ্রেট, $4,60,000 আমার কাছ থেকে কেটে নিয়েছে। ফলে
তো এই যে ব্যাংকের কারণে যে লসটা আমার হইলো, এইটার দায় কে নিবে? এরকম বহু ঘটনা আছে, বহু এরকম আছে যেখানে দেখা যাবে যে ব্যাংকগুলির অসহযোগিতার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আলটিমেটলি এটার দায় তাদেরকে আবার চাপানো হচ্ছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে বর্তমান সরকার তারা নির্বাচনী ইশতেহারে একটি বড় প্রতিশ্রুতির জায়গায় ছিল, যেটি হচ্ছে কর্মসংস্থান বাড়াবে। সেই ক্ষেত্রে আসলে বেসরকারি খাতের কি ভূমিকা থাকতে পারে এই কর্মসংস্থান সৃষ্টিতে? আপনারা কি ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন? বেসরকারি খাত কখন এই ভূমিকা রাখে? যখন সরকার ফ্যাসিলিটেট করে, সরকার যখন পলিসি বেসরকারি উদ্যোক্তাদের ওরকম পলিসি দিবে যে পলিসির কারণে আমরা ইনভেস্টমেন্টে যেতে পারবো, আমরা নতুন করে এক্সপানশনে যাব বা ইনভেস্টমেন্টে যাব, তখন কর্মসংস্থান তৈরি হবে। সেই পরিবেশ কিন্তু এখনো আসেনি। তো আমরা তাকিয়ে আছি নতুন সরকারের কাছে, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করব যে একটা ব্যবসায়িক পরিবেশ ওনারা দিবেন, তৈরি করবেন। যেমন বিএনপির আমরা যদি দেখি 91 সালের বিএনপি ক্ষমতা আসার পরে তখনও কিন্তু তারা একটা ব্যবসার জন্য একটা সুন্দর পরিবেশ কিন্তু তৈরি করে দিয়েছিলেন, নানা রকমের পলিসি সাপোর্ট দিয়ে ব্যবসায়ীদেরকে ইনভেস্টমেন্টে কিন্তু নিয়ে আসছিলেন। এরপর তো আমরা 2001-এর সময়ও কিন্তু হয়েছে। তো আমরা যদি দেখি যে এই সরকার যদি ওই পলিসি ওইভাবে মেক করছে, বিশেষ করে আমরা খুব আশাবাদী, যেহেতু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে একজন প্রতিষ্ঠিত ভালো ব্যবসায়ী রাজনীতিবিদ আসছেন, আর দ্বিতীয়ত অর্থ মন্ত্রণালয়ে আসছেন যিনি দীর্ঘদিনের পরীক্ষিত একজন সফল একজন ব্যবসায়ী হিসেবে উনি সফল ছিলেন, রাজনীতিতে উনি সফল এবং মন্ত্রীও ছিলেন। হ্যাঁ, মন্ত্রীও ছিলেন। তো সুতরাং এই দুইজনের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি এবং আমরা আশাবাদী যে তারা সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবেন। পাশাপাশি সরকারের আরো বেশ কিছু মন্ত্রণালয় কিন্তু ভালো কিছু মন্ত্রী, ভালো মানে নৈতিকভাবে বলিয়ান এরকম কিছু ব্যক্তি কিন্তু আছেন যাদেরকে আমরা দেখছি যে তারাও হয়তো ভালো করবেন। তো আমরা আশাবাদী। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী যিনি, তিনিও কিন্তু ওনার যে বক্তব্য, ওনার যে ইতিমধ্যেই তিনি যা ব্যবস্থা নিয়েছেন বা কথা বলেছেন, আমরা খুব আশাবাদী, খুব মানে আমরা প্রত্যাশা করছি যে ভালো কিছু হবে। জনাব হাতেম, আমাদের কাছে কিছু পত্রিকার শিরোনাম আছে, আজকের আলোচিত কিছু পত্রিকা এবং আলোচিত কিছু শিরোনাম আছে, সেগুলো একটু দেখতে চাই। সেগুলোতে আমরা যদি দেখি যে যুগান্তর তারা রিপোর্ট করেছে পে স্কেল বাড়ি ভাড়া নিয়ে বড় দুঃসংবাদ সরকারি চাকরিজীবীদের। এরপরের শিরোনামটি আমরা দেখব। এরপরের শিরোনামটি করেছে বিডি নিউজ। তারা বলছে 2 বছরে একবার বাড়ি ভাড়া বাড়ানো যাবে, ভাড়াটিয়াকে দিতে হবে মূল ফটক ও ছাদের চাবি। ভারত থেকে সুতো আমদানিতে আমরা শিরোনামগুলো একটু মুখে পড়ে শোনাই। আমার কাছে যে শিরোনামগুলো আছে তার মধ্যে সমকাল বলছে যে সারা দেশে গ্যাস সংকট, রমজানের দুর্ভোগ, দৈনিক চাহিদা 400 কোটি ঘনফুট, সর্বোচ্চ 260 কোটি ঘনফুট। অর্থমন্ত্রীর কে একটি বিদায়ী নোট দিয়ে গেছে বিদায়ী উপদেষ্টা, সেখানে রাজস্ব বাড়ানো এবং মূল্যস্ফীতি কমানোর অগ্রাধিকারের কথা বলা হয়েছে। এবং বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করে যে চ্যালেঞ্জের মুখে পোশাক শিল্প। তারা বলছে যে ইউর শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে ভারত, বাংলাদেশের বাজারে ভাগ বসাতে পারে, এক্ষেত্রে শিরোনাম করেছে। ডেইলি স্টার শিরোনাম করেছে জ্বালানি খাতে সরকারের 100 দিনের কর্মপরিকল্পনা। কালের কণ্ঠ শিরোনাম করেছে বিনিয়োগ বাড়বে, ব্যবসা বাণিজ্যে অর্থমন্ত্রী এমন একটা আশার কথা বলেছেন। এবং সমকাল একটি রিপোর্ট করেছে যে এলডিসি থেকে উত্তরণ পেছাতে জাতিসংঘকে চিঠি দিয়েছে। কিন্তু জানেন যে ইউর বাজারে ভারত শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে এবং সেখানে আসলে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে কিনা? আপনাদের অনেকের দাবি যে এখানে বাংলাদেশের বাজারে ভাগ বসাতে পারে ভারত। আপনি কিভাবে দেখেন বিষয়টা? অবশ্যই বাংলাদেশের বাজারে ভাগ অটোমেটিক্যালি বসে যাবে। কারণ হচ্ছে, আর আপনারা জানেন যে ইদানিং বাইরেও ইন্ডিয়ার দিকে কিছু ঝুঁকছে। কারণ হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের রপ্তানিকারকদেরকে তাদের দেশে ইনভেস্টমেন্টকে যেভাবে প্রায়োরিটি দিচ্ছে, যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, আর উল্টাটা হচ্ছে বাংলাদেশে সকল প্রকার সুযোগ সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বাংলাদেশে, আর উল্টা ওখানে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো ফলে এবং মোদী সরকার সেখানে টার্গেট নিয়েছেন যে ওনার 100 বিলিয়ন পোশাক রপ্তানিতে তারা 100 বিলিয়নে পৌঁছে যাবে আগামী 3 বছরের মধ্যে, এরকম একটা টার্গেট তারা কিন্তু নিয়েছেন। তো এইটা কতটুকু অ্যাগ্রেসিভ মানে চিন্তা ভাবনা দেখেন।
তো সেইখানে তারা নানা রকমের সুযোগ সুবিধাও দিচ্ছে। আর আমার এখানে বাংলাদেশে একটার পর একটা সুযোগ সুবিধা যা ছিল সব প্রত্যাহার করেছে, উল্টা আরো অতিরিক্ত চাপ বাড়িয়ে দিয়েছে। যেমন ধরেন এই বছর যে শ্রম আইনটা হয়েছে, এই শ্রম আইনের ফলেও কিন্তু আমাদের উপর অতিরিক্ত প্রেশার বাড়বে, এবং শ্রম আইনের মধ্যে কিছু কিছু জায়গায় আপনার এমন কিছু মানে বিভ্রান্তি তৈরি করে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যে বিভ্রান্তিগুলি দিয়ে শ্রম অসন্তোষ তৈরি হতে পারে, পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যই এই বেশ করে শ্রম মন্ত্রণালয়ে কিছু ব্যক্তি, যারা আমি জানি না তারা বিদেশের দালাল হয়ে এখানে বসে এই কাজ করেছে কিনা, এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য তারা সূক্ষ্মভাবে সেখানে কিছু শব্দ ঢুকিয়ে দিয়েছে, যেই কারণে আমরা এটার তীব্র প্রতিবাদ জানিয়েছি। এবং আমরা মাননীয় আজকের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে যখন আমরা মাস দুয়েক আগে বসছিলাম, তখনও তিনি আমাদের এই বক্তব্যের সাথে সাথে তিনি বলেছিলেন যে আমি তো প্রধান উপদেষ্টাকে ফোন করে বলেছিলাম যে এই নতুন শ্রম আইনটা যেন ইফেক্টিভ না করে, কার্যকর না করে, নতুন সরকার আসুক, সংসদে পাশ হওয়ার পরে যেন করে। তো আমরা ওই জায়গায় আশাবাদী যে সংসদ অধিবেশন বসলে সেখানে এই বিষয়গুলি আসবে, এবং সেই জায়গাগুলি যেখানে আমাদের এই আপত্তিগুলি রয়েছে, এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যেখানে কিছু শব্দ ঢুকিয়েছে সেই জায়গাগুলিকে সংশোধন করা হবে। তো এই সমস্ত কারণে আসলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে নানা রকমের ষড়যন্ত্রে কিন্তু নানাভাবে লিপ্ত রয়েছে বাংলাদেশে বেশ কিছু লোক, এবং বিদেশের এজেন্ট হয়ে বাংলাদেশে বসে বসে এরকম কাজ করছে, এরকম অনেক আছে। তো যারা কখনোই চায় নাই যে বাংলাদেশ এই পোশাক শিল্পে যেভাবে অর্থনৈতিকভাবে দেশটা এগিয়ে যাচ্ছে সেটা যাতে এগুতে না পারে, তাদেরকে কিভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, বাধাগ্রস্ত করা যায়, তারই পরিকল্পিত নীল নকশা বাস্তবায়িত হয়েছে এবারে লেবার ল এবং আইএলও কনভেনশন রেকটিফিকেশনের মাধ্যমে। জি, জনাব হাতেম, আরেকটি খবর আছে আমাদের কাছে, সেটি হচ্ছে যে বিভিন্ন বিশ্বের সব দেশের উপরে 10% শুল্ক বসালেন ট্রাম্প, এরকম একটি সংবাদ আছে আমাদের কাছে। এটি যদি হয় আসলে প্রভাবটা কি হতে পারে, সেই বিষয়টি আপনার কাছ থেকে মন্তব্য জানবো। তবে তার আগে একটি প্রতিবেদন আছে আমাদের কাছে, সেটি একটু দেখে আসতে চাই। এবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে চটে গিয়ে বিশ্বের সব দেশের পণ্যে নতুন করে 10% শুল্ক বসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই নির্বাহী আদেশে সই করেছেন তিনি, যা কার্যকরও হয়ে গেছে। মূলত বৈশ্বিক শুল্ক নীতিতে অবৈধ আখ্যা দিয়ে বাতিল করায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া থেকেই এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে বসেই বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সইও করেছে অনেক দেশ। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েন ট্রাম্প। তবে শুক্রবার ট্রাম্পের আরোপিত শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে রায় দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, জাতীয় জরুরি অবস্থার আইন ব্যবহার করে প্রেসিডেন্ট এককভাবে এই শুল্ক আরোপ করতে পারেন না। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে 9 সদস্যের বেঞ্চ 6 থেকে 3 ভোটে এই রায় দেন। আদালতের রায়ের ওপর ক্ষুব্ধ হয়ে সব দেশের পণ্য আমদানিতে ফের 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই রায়ের বিরুদ্ধে তিনি 1962 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 122-এর ক্ষমতা ব্যবহার করেছেন। এরই মধ্যে সই করেছেন নির্বাহী আদেশও, যা কার্যকর হয়েছে। আদালতের রায় লজ্জাজনক। তারা বিদেশি স্বার্থে প্রভাবিত। তাদের সিদ্ধান্তে কোনো কিছুর পরিবর্তন হবে না। সব বাণিজ্যিক চুক্তি আগের মতোই থাকবে। এদিকে উচ্চ আদালতের সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বহু মার্কিন ব্যবসায়ীও। শুল্ক কার্যকর ভূমিকা রাখছিল। 20 লাখ কোটি মার্কিন ডলার আমাদের দেশে আসছিল, কিন্তু আদালত এই অর্থ প্রবাহ ধ্বংস করে দিয়েছে। ক্ষমতার অপব্যবহার করেই ফের শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন অভিমত বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ 24। আমরা প্রতিবেদনটি দেখলাম, কি মনে হচ্ছে যে তিনি আবারও 10% বসানোর আমরা কিন্তু শুরু থেকেই বারবার বলে আসছিলাম এই ট্রাম্প ট্যারিফ আনপ্রেডিক্টেবল, কখন কি হবে কি করবে
এটা কোনো প্রেডিকশনের মধ্যে কারোর মধ্যে কাছেই নেই, যার কারণে বায়াররাও কিন্তু অর্ডার প্লেসিং করছিল কম, মানে কারণ কি কখন কোথায় কি হয় বলা যায় না, যার কারণে তারা অর্ডার প্লেস করছে না, যার কারণে আমাদের রপ্তানি কমে গেছে, সব দেশের এরকম রপ্তানি কমেছে। এখন যেটা 10% করেছে, মানে তার অন্য একটা ক্ষমতা বলে সে সবার উপর একটা 10% করেছে, যেটা আগে যেটা করেছিল সেটা যেহেতু সুপ্রিম কোর্ট ওইটাকে বাতিল ঘোষণা করেছে, এখন 10% করেছে। তো এই 10% ট্যারিফ সবার জন্য যদি প্রযোজ্য হয় তাহলে এটা আসলে কোনো ম্যাটার করবে না, মানে বাট এটাও কিন্তু এখনো কিন্তু এটা আনপ্রেডিক্টেবল, ফলে বায়াররা কিন্তু মানে স্বস্তির সাথে যে আমদানি করবে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়নি। দুইটা কারণেই মূলত বায়াররা অপেক্ষা ছিল, একটা হলো এটা একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, দ্বিতীয়ত বাংলাদেশে যেহেতু একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের যাচ্ছিল, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছিল। আর এই পরিস্থিতিতে এখন যেটা 10% করেছে সেইটা নিয়ে আসলে আমরা এটা নিয়ে যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম, তো অলমোস্ট সবার সেমই হবে, সেম হলে এখানে কোনো ম্যাটার করবে না। কিন্তু যে সম্প্রতি গত 9 তারিখে নির্বাচনের আগে যে চুক্তিটা হয়েছে, ইতিমধ্যে আমরা চুক্তির যতটুকু আমরা দেখেছি এটা একটা অসম চুক্তি বলে আমাদের কাছে মনে হচ্ছে। যদিও সেখানে আমাদের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে তাদের একটা ক্রেডিট বলবো যে অন্তত একটা জায়গায় কিছু আদায় করতে পেরেছে, যে তাদের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানিতে ডিউটি ফ্রি অ্যাক্সেস, এটা একটা ভালো জিনিস। কিন্তু সেই সামান্য কিছু পাওয়ার বিনিময়ে আমাদেরকে যে কত কিছু আরো দিতে হলো বা দিতে হবে হচ্ছে, সেই জায়গাগুলিকে খতিয়ে না দেখে বা আলোচনা না করে এই জায়গাটা আমার মনে হয় আমাদের কাছে যেটা এখন যতটুকু আমরা দেখেছি তাতে অসম একটা প্রতিযোগিতা মানে চুক্তি আমাদের কাছে মনে হয়। আর যেটা আমরা র মেটেরিয়ালস, তাদের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে ডিউটি ফ্রি অ্যাক্সেস, সেখানেও কিন্তু আবার একটা মানে লিমিটেশন আছে, কোটা আছে। তো সব কিছু মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ট্যারিফ এই যে চুক্তি, এটা আমাদের কাছে সুখকর বলে মনে হয়নি। এই অন্য প্রসঙ্গে আসতে চাই, জনাব হাতেম, আপনি জানেন যে এবছর আমাদের এলডিসি উত্তোলনেরও কথা আছে, যদিও এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে 3 বছর পেছানোর জন্য। আপনি যদি বলতেন যে এই যে চিঠি দেওয়ার বিষয়টি এবং এটি আসলে কোনো ফল বয়ে আসবে কিনা। আমরা ধন্যবাদ জানাই বাণিজ্য মন্ত্রী মহোদয়কে, যিনি নতুন দায়িত্ব নিয়েই কাজটা করেছেন, এবং ডেফিনেটলি আমি মনে করি এটা মাননীয় নতুন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার ফলেই হয়েছে। কারণ আমরা যখন মাস 2 আগে যখন নতুন প্রধানমন্ত্রীর সাথে আমরা যখন দেখা করলাম, সেদিন আলোচনায় আমি এই প্রসঙ্গটা তুলেছিলাম, এলডিসি গ্র্যাজুয়েশন আর লেবার ল, এই দুইটা ইস্যুই আমি কিন্তু সেখানে তুলেছিলাম সেদিন। এবং তিনি স্পষ্টত সেদিন বলেছিলেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের কোনো পরিস্থিতি বাংলাদেশের নেই, এটা উনিও এগ্রি করেছিলেন এবং বলেছিলেন। তো আমার বিশ্বাস যে উনি বলেছিলেন যে এটা ওনারা দায়িত্বে আসলে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, তারই একটা পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে। তবে আমার মনে হয় 3 বছরের পিছানোর দাবিটা না করে 5 বছর বা 6 বছর করা উচিত ছিল, করলে পরে একটা আলোচনা করে নেগোসিয়েশন করে 3 বছর যাতে বহাল থাকে। তো যাই হোক 3 বছরের জন্য করেছেন, 3 বছর যেন কমপক্ষে এটা মানে পিছানো যায় সেটার জন্য যাবতীয় উদ্যোগটা নিতে হবে। এবং সেই উদ্যোগের পাশে আমরা বিকেএমই, বিজেএমই সহ ব্যবসায়ী সমাজ আমরা সরকারের পাশে আছি এবং থাকবো। আর যেটা আমরা মনে করি এই পিছনের যেটা দাবি করেছেন এটা কিন্তু যৌক্তিক, সরকার কিন্তু এটা করতেই পারে, যে আমরা দীর্ঘদিন পরে আমরা দায়িত্বে আসছি সরকারের, আমাদেরকে এটা নিয়ে রোডম্যাপ তৈরি করতে হবে, স্টেক হোল্ডারদের সাথে বসে পলিসি মেক করতে হবে, এটার জন্য আমাদের সময় দরকার, এটা একটা দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন কিন্তু বসে থাকলে হবে না, ইমিডিয়েটলি আমরা মেজর স্টেক হোল্ডারদের সাথে সরকারকে বসতে হবে, বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্যদেরকে বসে আমাদের এখন থেকে কি কাজ আমাদেরকে করতে হবে, মানে পরিকল্পনা, রোডম্যাপ, প্রস্তুতির বিষয়টা নিয়ে কাজ শুরু করতে হবে। এলডিসির প্রস্তুতির কথাটা বলছিলাম, এলডিসির প্রস্তুতি কি আপনারা নিচ্ছেন, মানে যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রস্তুতি আছে কিনা? এখন পর্যন্ত মানে আগের সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কেউ কোনোদিন আমাদের সাথে একদিনের জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নিয়ে কথা বলেনি, বসেনি। আমরা আশা করব এই সরকার পিছনের যে দাবি করেছে পাশাপাশি আমরা যেন বসে আমরা প্রস্তুতিটাও শুরু করি, আদারওয়াইজ
ওই 3 বছর যদি পিছায়ও দেখা যাবে যে এটা দেখতে দেখতে সময় পার হয়ে গেছে, আমাদের প্রস্তুতির কিছু হয়নি। প্রস্তুতির অনেকগুলি বিষয় আছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনা করে সেখানে কিছু আইন পরিবর্তনের বিষয় আছে, সেই জায়গাগুলি আমাদেরকে কাজ করতে হবে, স্ট্রংলি লবিং করতে হবে, যেটা এর আগে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের এখানে যে অ্যাম্বাসেডর ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, যিনি প্রতিনিধি এর আগে যে কয়বারে আসছে তাদের সাথে আমরা এই ইস্যুগুলি নিয়ে কিন্তু আমরা বসছি, কথা বলেছি। আমার মনে হয় এই সরকার এই কাজগুলি করতে হবে। জি, আমাদের কাছে একটু স্বর্ণ বাজার এবং মুদ্রা বাজারের আপডেট আছে, সেগুলো একটু দেখতে চাই। আজকের বাজারে কি অবস্থা একটু দেখতে চাই। যে মুদ্রার বিনিময় মূল্য আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকা, ইউরো 138 টাকা বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় 33 টাকা 20 পয়সায় বিক্রি, এবং ভারতীয় রুপি ক্রয় হচ্ছে 1 টাকা 25 পয়সায় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের বাজারে একটু আপডেট জানতে চাই। স্বর্ণ বাজারের আপডেট যদি আমরা দেখি, 22 ক্যারেটের স্বর্ণ আজকের বাজারে বিক্রি হচ্ছে 2,58,824 টাকা, অর্থাৎ একটু দাম বেড়েছে। গতকালের চেয়ে আজকে দাম বাড়তি দেখা যাচ্ছে। 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,47,101 টাকা, 18 ক্যারেটের দাম আছে 1,65,453 টাকা, সনাতন প্রতিভূতি স্বর্ণের দাম আছে আজকের বাজারে 1,73,327 টাকা। রূপার দাম দেখতে চাই, রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন আছে। 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটির দাম কিছুটা বেড়ে দাম আজকের বাজারে রয়েছে 6,706 টাকা, 21 ক্যারেটের দাম 6,415 টাকা, 18 ক্যারেটের দাম 5,482 টাকা, এবং সনাতন প্রতিভূতির দাম আছে 4,082 টাকা। একটু স্বর্ণবাজার এবং মুদ্রাবাজারের আপডেট দেখে নিলাম। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে যখন আমরা দেখি যে ঈদের ছুটিগুলো শুরু হয় বা রমজান আসে, তখন অনেক কারখানা বন্ধ হয়ে যায় নানান কারণে, বেতন ভাতা দিতে পারে না। এবং আমরা দেখেছি যে ঈদের সময় যখন মানুষ ঈদ উদযাপন করতে গ্রামে যাবে, তখন তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে বেতন ভাতার জন্য। এরকম পরিস্থিতি কিন্তু হয় কারখানায়। এবার এরকম কোনো সংখ্যা দেখছেন কিনা? দেখেন, এই বছর এই সংকটটা প্রকট আকার ধারণ করবে। কারণ হচ্ছে, একই তো এক্সপোর্ট ডিক্লাইন, এরপরে নানা রকমের সংকটে পোশাক শিল্প, অনেকে আপনি দেখেছেন যে বন্ধ হয়েছে, বাকিরা বন্ধের উপক্রম। এই মার্চ মাসে গিয়ে দেখা যাবে যে একটা চাপ আসলো, ফেব্রুয়ারি বেতন, মার্চের দাবি উঠবে, মার্চের কিছু বেতন, তারপরে একটা ঈদ বোনাস, এই সব কিছু মিলে এটা খুব কঠিন হয়ে যাবে দেওয়া। সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে বলেছি, আমরা এর আগে মিটিং আমরা বলেছিলাম মন্ত্রী মহোদয়কে, উপদেষ্টা মহোদয়কে, যে আমাদের যে ইনসেন্টিভের যে টাকাটা বাংলাদেশ ব্যাংকে আটকে আছে, প্রায় 5,000 কোটি টাকার উপরে হবে, সেই টাকাটা যেন আমাদেরকে ঈদের আগে ডিসবার্স করা হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে অনেকের হয়তো ইনসেন্টিভের টাকা পাওনা নেই, তাইলে বেতনটা কিভাবে দিবে? সেখানে যদি একটা সফট লোনের ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক না করে, এই ঈদ খুব কঠিন হবে পার করা, অনেকের পক্ষেই সম্ভব হবে না। শ্রম অসন্তোষ এর কারণে অনেক ঘটতে পারে। 2 নম্বর হচ্ছে, এখানে আপনি যে ডলারের রেট বিনিময় মূল্যটা দেখালেন 122 টাকা, গত বৃহস্পতিবার দিন আমার ব্যাংক আমাকে একটা পেমেন্ট মানে প্রসিডিউরালাইজ করছে 21 টাকা 30 পয়সা রেটে। কেন? বা এটা বাংলাদেশ ব্যাংকের একটা বেঁধে দেওয়া রেট বা অন্তত থাকা দরকার, প্রত্যেকটা ব্যাংক যেন একই রেটে মেনটেন করে। কারণ এখানে দেখা যায় এক ব্যাংক হয়তো দেখা গেল বেশি দিচ্ছে, আরেক ব্যাংক কম দিচ্ছে, এই ধরনের সিচুয়েশন হয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত। 22 টাকার জায়গায় যদি আমাকে 21 টাকা 30 পয়সা দিয়ে থাকে, 70 পয়সা, $1 লাখ 70,000 টাকা কম দিল, তো এইটাও তো আমাদের জন্য একটা লস। তো এই বিষয়গুলি দেখার জন্য অনুরোধ করব। আর বাংলাদেশ ব্যাংকের কাছে একটা বিনীত অনুরোধ রাখছি আপনাদের মাধ্যমে, আমরা একটা কালকে অফিসিয়ালি একটা চিঠিও দিব যে একটা সফট লোন ঈদের আগে যেন আমাদের উদ্যোক্তাদেরকে যাদের মানে প্রয়োজন তারা যেন পেতে পারে, সেই ব্যবস্থা যেন বাংলাদেশ ব্যাংক করে। সবশেষ আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে শ্রম আইন যেটি হয়েছে, সেটির কোনো মানে কি এই যে বেতন ভাতা আগামী ঈদের বোনাস বা বেতনে কোনো প্রভাব ফেলবে? দেখেন, এই গত 2 মাস যাবত আমরা একটা অস্পষ্টতা নিয়ে কিন্তু আমরা আমাদের ফেস করতে হয়েছে। গত বছর যখন 9, আপনাদের মনে আছে যে আগে 5% আমরা প্রতি বছর ইনক্রিমেন্ট করতাম, সেটাকে গত বছর 4% বাড়িয়ে ওই বছরের জন্য 9% করা হয়েছিল। এটা ছিল গত বছরের জন্য, কিন্তু লিখতে গিয়ে এমন কিছু অস্পষ্টতা সেখানে দিয়েছে, যার ফলে এখন এটা কি এই বছর 9% হবে না 5% হবে, এইটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব।
দুই নাম্বার ক্লজে গিয়ে বলতেছে যে 5% যে বৃদ্ধি ওয়েজ বোর্ড করেছিল এটা অব্যাহত থাকবে, 9% অব্যাহত থাকবে, এই কথাটা কোথাও বলেনি। কিন্তু আবার পরবর্তী লাইনে গিয়ে বলছে 5%-এর সাথে অতিরিক্ত 4% এই বছর মানে মোট 9% দিবে, যা জানুয়ারি 2025-এর বেতন দেওয়ার সময় অর্থাৎ ডিসেম্বরের বেতন প্রদেয় যখন হবে তখন এটা দিতে হবে। তার মানে ওইটা দেওয়া হয়ে গেছে। পরের লাইনে কি আবার বলছে এই বৃদ্ধি অব্যাহত থাকবে পরবর্তী মজুরি বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত। তাহলে সেই বৃদ্ধিটা কোনটা, 9% না 5%? এটাকে অস্পষ্ট রেখেছে। এগুলোর জন্য দায়ী হচ্ছে শ্রম মন্ত্রণালয়। জি, জনহাতম আলোচনা শেষ করতে হচ্ছে আজকের। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আপন ফ্যামিলি বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।